সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সাফল্য। তো তোমাদের গত ক্লাসটা যারা দেখোনি তো সেটা অবশ্যই দেখে নিও। তোমাদের গত ক্লাসটাতে করানো হয়েছিল যে আদরিণী গল্পটা, সেটা ওকে। তার আগে তোমরা যারা বুঝতে পারছো না যে এটা কোন ক্লাস, এটা হলো তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বেঙ্গলি ক্লাস, ওকে। তো তোমাদের আজকের যে ক্লাসটা হতে চলেছে সেটা হলো তোমাদের একটা কবিতা নিয়ে। তো তোমাদের এখানে দুটো কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা আজকে আমরা কমপ্লিট করব। আর এটা এত সহজে, এত জলের মতো পরিষ্কার করে আমি তোমাদেরকে বোঝাবো যা তোমরা অবশ্যই কোনোদিনও ভুলবে না। আর এই কবিতাগুলো তো তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিতেই পারবে, কিন্তু তার যে ব্যাক স্টোরিটা আছে, তার যে একটা বিশেষ দিক আছে, তো সেগুলো নিয়ে আমরা আজকে এই কবিতাতে ডিসকাস করব। তো চলো আজকে শুরু করা যাক তাহলে ক্লাসটা। তো তোমরা যারা যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই সেই আগের ক্লাসটা দেখে নিও। তো আজকের যে কবিতাটা আছে সেটা হলো তোমাদের অন্ধকার লেখাগুচ্ছ। আর এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটা যে আছে, এর লেখক হলেন শ্রীজাত। এই যে শ্রীজাত একজন আধুনিক লেখক এবং তিনি এখনও বেঁচে আছেন। এই শ্রীজাত যে আছেন, শ্রীজাত অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তো কবি পরিচিতি যে আছে, কবি পরিচিতিতে আমরা শ্রীজাত সম্পর্কে একটু জেনে নিই। শ্রীজাত এর জন্ম 21শে ডিসেম্বর 1975 সালে হয়েছিল। কলকাতায় হয়েছিল জন্ম। শৈশব কেটেছে কোথায়? গড়িয়ার কামডহরিতে। তারপরে তার বাবা একজন সাংবাদিক ছিলেন এবং মা শ্রীলা বন্দ্যোপাধ্যায় একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। তারপরে মাতামহ ছিলেন আচার্য তারাপদ চক্রবর্তী। তারপরে সাংগীতিক এক পরিবেশ তার কবি সত্তাকে আরও প্রভাবিত করেছিল। তারপরে কি হয়, তিনি যাদবপুর বিদ্যাপীঠে পড়াশোনা করেন এবং আশুতোষ কলেজ থেকে তিনি স্নাতক হন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করেন। তারপর তার প্রথম কাব্যগ্রন্থ যে আছে, সেই প্রথম কাব্যগ্রন্থের নাম শেষ চিঠি। খুব মজাদার জিনিস একটা মনে থাকবে তোমাদের, প্রথম কাব্যগ্রন্থ প্রথম চিঠি না, শেষ চিঠি, ঠিক আছে। আর এটা 1919 সালে লেখা হয়েছিল, তিনি লিখেছিলেন 1975 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1919 সালে তিনি প্রথম কাব্যগ্রন্থ লিখেছেন। ভাবো কত কম বয়সে লিখেছিলেন। উড়ন্ত সব জোকার 2004 সালে লিখেছেন। তারপরে কাব্যের জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন তিনি, এবং কর্কট ক্রান্তির দেশ এই যে লেখাটা আছে এর জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। তার উল্লেখযোগ্য রচনা যে আছে তার মধ্যে বর্ষামঙ্গল, অকাল বৈশাখ, তারপরে তোমাদের ছাই রঙের গ্রাম, তারপরে বান্ধবী গাছ, এগুলো প্রভৃতি এনার বিখ্যাত রচনার মধ্যে উল্লেখযোগ্য। তারপরে এছাড়া যদি দেখো তোমরা যে কবিতা সমগ্র 2015 এবং 2016 সালে প্রকাশিত হয়। তিনি শালিমারের সংঘাত এবং তারা ভরা আকাশের নিচে উপন্যাসও রচনা করেছেন। বাংলা চলচ্চিত্রে গীতিকার হিসাবে তিনি বিখ্যাত খ্যাতি অর্জন করেছেন। এবং মিশর রহস্য একটা মুভি আছে, মিশর রহস্য। এই মিশর রহস্যে যে বালির শহর গানটা আছে, এই বালির শহর গানটার জন্য তিনি 2014 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা আছে, ফিল্মফেয়ার পুরস্কার, সেটা পেয়েছিলেন। খুব সুন্দর গান। তারপরে উৎস দেখে নিই। এই যে লেখাটা আছে তোমাদের শ্রীজাত লেখা, তোমাদের অন্ধকার লেখাগুচ্ছ, এই অন্ধকার লেখাগুচ্ছটা কবে প্রকাশিত হয়েছিল? 2015 খ্রিস্টাব্দে এই অন্ধকার লেখাগুচ্ছ যে তোমাদের কাব্যগ্রন্থটা আছে এটা প্রকাশিত হয়। তো এই কাব্যগ্রন্থের 14 নম্বর কবিতাটা তোমাদের আলোচ্য বিষয়, মানে তোমাদের পড়ার মধ্যে 14 নম্বর কবিতাটা আছে। তো টোটাল কয়টা আছে? এই যে কাব্যগ্রন্থটা আছে, এই অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটার মধ্যে টোটাল 50টা কবিতা আছে, তার মধ্যে 14 নম্বর কবিতাটা তোমাদের পড়ার মধ্যে আছে। তো এটা অবশ্যই মনে রাখবে। তো তোমরা কারা কারা এখনও অবধি ক্লাসটা দেখছো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাও। এবং তোমরা কমেন্টে কি লিখবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সত্যি সত্যি দেখছো কিনা ক্লাসটা। তোমরা কমেন্টে লেখো যে দিস ক্লাস ইজ অসম, একটা র্যান্ডম কথা, দিস ক্লাস ইজ অসম। যারা প্রথমেই ভিডিও ছেড়ে চলে গেছে তারা অবশ্যই বুঝতে পারবে না, লিখতে পারবে না। তো আমি বুঝে যাব যে কারা এই অবধি ক্লাসটা দেখছো। তো তোমরা লিখে জানো দিস ক্লাস ইজ অসম। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে তোমরা লাইক করে দিও ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের জানিয়ে দিও, এবং শেয়ার করলে তো অবশ্যই বন্ধুরা জেনেই যাবে, তাই না? আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আছে, তোমরা এই যে ক্লাসগুলো করাচ্ছি আমি, এর যদি পেইড ভার্সন নিতে চাও তাহলে তোমরা যে সাফল্য অ্যাপ আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। সেখানে আমি ডিটেলসে সমস্ত কিছু পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে করাই, তাতে তোমাদের অনেক সুবিধা হবে এবং সেখানে খুবই ন্যূনতম একটা প্রাইসে সেগুলো প্রোভাইড করা হয়।
এবং তোমাদের সেখানে ক্লাস নোটও দেওয়া হয় এবং লাইভ ক্লাসেসও করানো হয়, যার ফলে আমি তোমাদের সমস্যাগুলো শুনে তোমাদের যেটা সলিউশন সেটা প্রোভাইড করতে পারবো। তো এখন আমরা কবিতাটা একটা সংক্ষিপ্ত রূপ দেখে নিই। এখানে কবিতাটাতে কি বলা হয়েছে? কবিতাটাতে বলা হয়েছে তোমাদের, প্রকৃত ধর্ম আসলে মানুষের জীবনাচরণ যেটা আছে এবং তোমাদের তা বহুধা বিবিধ। এই যে প্রকৃত ধর্ম কি, প্রকৃত ধর্ম আসলে কোন জিনিসটাকে বলা হয়েছে? মানুষের জীবনাচরণ, মানুষ কিভাবে জীবন কাটাচ্ছে, সেটাই হলো এক প্রকৃত ধর্ম। তা বহুধা বিভক্ত, তা অবশ্যই বিভিন্ন মানুষের জন্য বিভিন্নভাবে বিভক্ত থাকে। অন্যান্য মানুষের কাছে ধর্ম আলাদা হতে পারে। সাধারণতভাবে আমরা ধর্ম বলতে কি বুঝি? যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, অনেক আলাদা আলাদা আরও ধর্ম আছে পৃথিবীতে। 100-150-র বেশি ধর্ম আছে, হ্যাঁ, প্রায় অনেক ধর্ম আছে। তো এই যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলো সাধারণত মানুষকে যেভাবে বিভক্ত করা শেখায়, যে অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের সমস্ত রীতি নিয়ম সেগুলো মানবে না, তো একটা মানুষকে বিভক্ত করে। কিন্তু এখানে কবি যেটা বলতে চেয়েছেন, ধর্ম এমন হওয়া উচিত, মানুষের ধর্ম, যে মানুষ যেভাবে জীবন কাটাচ্ছে সেই জীবনাচরণটাই মানুষের ধর্ম হওয়া উচিত, এবং মানুষ সেই ধর্মের দ্বারা একে অপরকে সাহায্য করবে, উন্নত হতে সাহায্য করবে। তারপরে প্রতিটি রাস্তার মুখেই দাঁড়িয়ে আছেন এক একজন। তাহলে তোমরা যদি যে কোনো কিছু হতে চাও আর কি, এখানে রাস্তা বলতে শুধুমাত্র চিরাচরিতভাবে যেই রাস্তাতে আমরা হেঁটে চলি সেই রাস্তার কথা বলছে না। এখানে এমন রাস্তার কথা বলা হয়েছে যে রাস্তার দ্বারা তোমরা কোনো কিছু হতে পারবে। মনে করো তুমি আজকে এখানে দাঁড়িয়ে ভাবছো যে আমি হয়তো টিচার হব, অথবা তুমি ভাবছো যে আমি ডক্টর হব। তো টিচার হওয়ার জন্য তুমি আলাদা পথে যাবে, ডক্টর হওয়ার জন্য আলাদা পথে যাবে। তো টিচার হতে গেলে তুমি অনেক মহান মহান ব্যক্তি আছে যাদের কাছ থেকে তুমি আদর্শ গ্রহণ করতে পারো, যারা তোমার আদর্শ হতে পারে। তারপরে ডক্টর হতে গেলে সেই যে যারা টিচার হওয়ার জন্য তোমার কাছে আদর্শ, তারা কিন্তু তোমার আদর্শ রাখলে চলবে না। এমন কিছু ডক্টরকে তোমার আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে যারা তোমাকে ডক্টর হতে সাহায্য করবে, তাই তো? তো সেটাই বলা হয়েছে এখানে, যে এমন প্রতিটি রাস্তার মুখেই এমন কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, এমন এক একজন মানুষ আছেন যারা কি করেন, যারা তোমাদের পথ দেখান, বিভিন্ন দিকে যাওয়ার পথ দেখান, নিজের নিজের পথে অবিচল থাকেন। এরা নিজের পথে অবিচল থাকেন, এরা নিজের পথ থেকে কখনো অন্যদিকে চলে যান না। তারপরে এখানে যদি আমরা দেখি আব্দুল করিম খান, এই আব্দুল করিম খান যে আছে, তিনি গানের ধর্মকে গ্রহণ করেছিলেন। তাহলে আব্দুল করিম খাঁ গানের ধর্মকে গ্রহণ করেছিলেন। তো তুমি যদি একজন গীতিকার হতে যাও, তো আব্দুল করিম খাঁ তোমার সেই পথ প্রদর্শক হতে পারে। তারপরে আইনস্টাইনের ধর্ম ছিল জানার সীমানাকে অতিক্রম করা। তো তুমি যদি অনেক কিছু বেশি বেশি জানতে চাও, তো আইনস্টাইনের যে বিজ্ঞানের যে আইনস্টাইনের অবদান, সেটাকে অবশ্যই না জানলে চলবে না। তো আইনস্টাইন তোমাকে দেখাবে অনেক জানার পথ কিভাবে খুলতে হয়। তারপরে কবির যে ছিলেন, কবির অবিচল ছিলেন ধর্মের সত্যপথ সন্ধানে। কবি তাহলে কি করেছিলেন? ধর্মের সত্যপথ সন্ধান করছিলেন। তো তুমি যদি একজন ধর্ম নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে তুমি কবিরের পথ অবলম্বন করতে পারো। তারপরে ভ্যান গগ তার আঁকাকেই ধর্ম করেছিলেন। তা নিয়ে তিনি ছিলেন উন্মাদ, মানে তা নিয়ে, এই যে আঁকা নিয়ে তিনি ছিলেন উন্মাদ, পাগল, আর্ট, ড্রয়িং। তো ভ্যান গগ একজন আদর্শ। যারা যারা ড্রয়িং করো তাদের কাছে ভ্যান গগ, তারপরে লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, এরা যে আছেন এরা অবশ্যই তোমাদের কাছে এক আদর্শ এবং বিশাল ব্যক্তিত্বের মানুষ, তাই তো? তারপরে কবিতাকে জয় করাই ছিল লোরকার ধর্ম। তাহলে কবিতাকে জয় করা ছিল লোরকার ধর্ম, ঠিক যেমন বিপ্লবের পতাকা ওড়ানো ছিল লেনিনের ধর্ম। তাহলে লেনিন কি করেছিলেন? লেনিন এক বিপ্লব এনেছিলেন, ঠিক আছে? তো এই সমস্ত ধর্ম সৃজনশীলতাকে আশ্রয় করে গড়ে ওঠে। আর এই সমস্ত ধর্ম মানুষ নিজে থেকে বানায় না। এই সমস্ত ধর্ম কিভাবে গড়ে ওঠে? মানুষের যে আদর্শ সৃজনশীলতা আছে, সৃজনশীলতাকে নিয়ে গড়ে ওঠে। সৃজনশীলতা কেমন? কোনো কিছু সৃষ্টি করার যে একটা চাহিদা, কোনো কিছু সৃজনশীলতাই মানেই এটা বোঝায়, আর্থিক অর্থই এটা, যার আক্ষরিক অর্থ হচ্ছে তোমাদের কোনো কিছু সৃষ্টি করা, সেটাকে সৃজনশীলতা বলা হয়। তো সৃষ্টি করার যে একটা আশ্রয়, সেটাকে আশ্রয় করেই আর কি গড়ে ওঠে তোমাদের এই ধর্মটা। তাই সংঘাতের পরিবর্তে তারা পরস্পরকে জায়গা করে দেয়। তো সাধারণ ধর্মতে কি হয়? মানুষের মধ্যে মানুষের বিভেদ হয়, সংঘাত হয়, মারামারি হয়, দাঙ্গা হয়। কিন্তু এখানে কি হয়? এই ধর্ম যদি মানুষ অবলম্বন করে,
তাহলে সেখানে সংঘাত হবে না, মারামারি হবে না, তার পরিবর্তে কি হবে, তার পরিবর্তে পরস্পরকে কি করবে, তারা জায়গা করে দেবে, উঠে আসার জায়গা করে দেবে, উন্নত হওয়ার জায়গা করে দেবে। অথচ এর বিপরীতে তথাকথিত, কিন্তু এই যে ধর্মগুলো আছে এই ধর্মগুলোর বিপরীতে তথাকথিত ধর্ম, যেই সাধারণ ধর্মগুলো মানুষ পালন করে এবং ঝগড়া মারামারি করে, সেই তথাকথিত প্রাতিষ্ঠানিক ধর্ম বলা হয়েছে, এখানে প্রতিষ্ঠান নির্মিত ধর্ম বলা হয়েছে। তো প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায় কি, সেটা শেখায় শুধুই দখলদারি করতে। দখলদারি কোথায়? দখলদারি মানুষের উপর দখল করা, জায়গার উপর দখল করা, চিন্তাধারার উপর দখল করা, ভয়ের উপর দখল করা, এগুলো শেখায়। শ্রেষ্ঠত্ব প্রমাণের নেশায় তারা কি করে, এই যে তোমাদের প্রাতিষ্ঠানিক ধর্ম যেগুলো আছে, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার নেশায় পাগল হয়ে যায়, এবং তারা যে ধর্ম, সেই ধর্মের যে একটা গুণ, ধর্মত্ব, মানুষের গুণ যেমন মনুষ্যত্ব, তেমনি ধর্মের যে গুণ থাকা উচিত ধর্মত্ব, তো তারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার চাহিদাতে তারা নিজেদের ধর্মের যে ধর্মত্ব আছে, ধর্মের যে গুণটা আছে, সেটাকেই হারিয়ে ফেলে। তো কবিতায় শুধুমাত্র এইটুকুই বলেছে। তো তোমরা কবিতাটা অবশ্যই ভালো মতো পড়বে, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই যখনই একটা পোয়েমকে বারবার পড়বে না, 3 থেকে 4 বার পড়বে, তো ওখানকার যে কোনো পয়েন্ট যদি তোমাদের কবিতা কোয়েশ্চেনের মধ্যে দেয়, তাহলে সেটার উত্তর তোমরা অবশ্যই লিখতে পারবে। আর এখানে কিছু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফ্রম টুডেজ ক্লাস। আজকের ক্লাস থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নিই। এখানে অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থটি আছে, এটি প্রকাশিত হয়েছিল 2015 সালে। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থটি আছে, এর মোট কবিতার সংখ্যা কত? 50টি কবিতা আছে এই অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থতে, তার মধ্যে 14 নম্বর কবিতাটা তোমাদের পড়ার মধ্যে আছে। তো আলোচ্য কবিতা যে আছে, আলোচ্য কবিতায় উল্লিখিত উন্মাদ ভ্যান গঘ, এর ধর্ম কি ছিল? আঁকা, ছবি আঁকা। ভ্যান গঘের ধর্ম ছিল ছবি আঁকা। তারপরে আলোচ্য কবিতায় উল্লিখিত যা ধর্ম নয়, তা হলো, কোন জিনিসটা ধর্ম নয়? প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতা কোনো ধর্ম নয়। তারপরে শ্রীজাতর প্রথম কাব্যগ্রন্থ কী ছিল? প্রথম কাব্যগ্রন্থ প্রথম চিঠি না, শেষ চিঠি, তাই তো? তো আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসটা তোমাদের থাকছে দিগ্বিজয়ের রূপকথা। ওকে, নেক্সট ক্লাসে আরেকটা পোয়েম, যেটা দিগ্বিজয়ের রূপকথা, আরেকটা কবিতা দিগ্বিজয়ের রূপকথা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন। আজকের তোমাদের যারা যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা অবশ্যই পেড ক্লাসটা একবার চেক করে নিও, যেটাকে তোমরা প্লে স্টোর থেকে সাফল্য অ্যাপ ডাউনলোড করে সেখানে চেক করতে পারবে। সেখানে অবশ্যই ফ্রি মক টেস্টও আছে, তারপরে তোমাদের যেগুলো ফ্রি অনেক কোয়েশ্চেন শিটও আছে, যেগুলো তোমরা সেখান থেকে ফ্রিতেই নিতে পারো। তো আজকের জন্য তোমাদের ক্লাসটা তাহলে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।